কালকে তোমাদের বলেছিলাম যে ইউপিএসসি প্রিপারেশনের সবকিছু পুরো একটা বছর ধরে সিলেবাস ওয়াইজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে পড়ছে, কেমন করে চলছে, এবং একটা একটা টপিক করে আমি চেষ্টা করবো আমার মতো করে বোঝানোর। এবং সেখানে ডিসক্রিপশনটা অবশ্যই বাংলায় থাকবে, তবে মেন কি টার্মস এবং তার সঙ্গে সঙ্গে যে নামগুলো, যেমন বলেছিলাম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এগুলো ইংলিশেই বলতে হবে, কারণ আমি পুরো প্রিপারেশনটা ইংলিশেই করেছি। আমি ইংলিশ মিডিয়ামে পরীক্ষাটা দেবো, কিন্তু আশা করি যেটুকু আমি জেনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের অন্তত কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। এবং তারপর মাতৃভাষায় বাংলায় তুমি যখন পরীক্ষা দেবে, তো যখন কনসেপশন ক্লিয়ার হয় তো নিজে লেখা যায়। আর যেহেতু সেটা তোমার মাতৃভাষা, তো কোনো অসুবিধাই হবে না আশা করি। আর যদি হয় তাহলে তুমি ডেফিনেটলি জিজ্ঞাসা করতে পারো, আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করার। ঠিক আছে? তো আজকের থেকে আমরা মিশন ইউপিএসসি 2026 কে মাথায় রেখে আমরা ডে 1 থেকে আজ থেকে কাউন্টিং শুরু করবো, এবং এটা কন্টিনিউ চলবে টিল দ্য ডে। ওকে, যেদিন পরীক্ষা তার আগে পর্যন্ত এটা চলবে, এবং তার মধ্যে তুমি দেখতে পাবে সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটা বছর সময় আছে, যদি তুমি মনোযোগ দিয়ে সবকিছু প্রিপেয়ার করো তাহলে আই থিঙ্ক অবশ্যই হতে পারি। কিন্তু হ্যাঁ, তোমাকে একটা ডেডিকেটেড টাইম পড়ার পেছনে দিতে হবে। ঠিক আছে? তো আমি মূলত যেভাবে পড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুমি তোমার পছন্দ মতো অবশ্যই রুটিনকে চেঞ্জ করতে পারো, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো প্রত্যেককে তার নিজের সুবিধা অসুবিধাগুলো অনুযায়ী রুটিন সেট করতে হয়। কারণ কারোর জন্য হয়তো পলিটিটা বেশি সহজ লাগে, বা কারোর কাছে ইকোনমিক্স বেশি কঠিন লাগে। তো সেক্ষেত্রে আমার যেটা যা প্রবলেমগুলো হয় সেগুলো তোমার না হতে পারে, তুমি আমার থেকে অনেক বেটার স্টুডেন্ট হতে পারে, তো তুমি জিনিসগুলো তাড়াতাড়ি গ্র্যাস্প করতে পারবে। সো দ্যাটস ওয়াই ক্রিয়েট ইউর ওন রুটিন। মানে আমি বলবো শোনো সবারটা, বাট করো নিজেরটা। কারণ যাদের পরীক্ষা ক্লিয়ার হয়ে যায় তারা সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু আগেইন তাদেরকে যদি এক্সাম নেওয়া হয় নর্মাল যাদের চাকরি হয়নি তাদের সঙ্গে, তখন দেখবে হতে পারে এবার সে ক্লিয়ার করতে পারবে না। কারণ এটাই হয়, লিটারালি এটাই হয়। কিছুটা ভাগ্যের হাতেও আছে, অনেক পরিশ্রম করেও কারোর ক্লিয়ার হচ্ছে না। তো সেসব রইলো কথা, ভাগ্যের হাতেও 1%, 99% তোমার কর্মের জন্য। তো লেটস ডু ইট, যেটা আমাদের হাতে আছে। বাট আমি চাইছি অ্যাটলিস্ট কনসেপশন গুলো যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তাহলে স্টাডি মেটেরিয়াল অন্য ভাষাতে হলেও, মানে বাংলায় তুমি যদি ভালো কিছু নাও পাও, ইংলিশে পাও, তাহলে সেটা তোমাকে হেল্প করবে। আর এই মুহূর্তে যেহেতু আমি প্রিপারেশন করছি, আমি তোমাকে বাংলায় নোট লিখে প্রোভাইড করাতে পারবো না। আর যদি কখনো আমার কোনো কিছু মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা ডেফিনেটলি দরকার, তোমাদের খালি আলোচনা করলে হবে না, তবে আমি সেটা বাংলায় অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করানোর চেষ্টা করবো। কিন্তু ইমিডিয়েটলি শুধু ডিসকাশনটাই হচ্ছে, ঠিক আছে? এখনই আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও প্রিপারেশন করছি। তার মধ্যে দিয়ে তোমাদেরকে একটু যদি কোনো সাহায্য করতে পারি তার চেষ্টাটাই রইল। But before delving into today's study session, I would like to introduce myself. I am Swati, your study partner, and I welcome you all to this channel. If you found this content helpful, please like and share this to others and subscribe to my channel. So, without any further delay, let's get started. ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে টু ডু লিস্ট দিয়ে শুরু করি। এটা আমার অভ্যাস, আমি পড়া শুরু করার আগে একটা টার্গেট ফিক্সড করে নিই, কি হ্যাঁ আজকের দিনে আমি এটা করব। কাল হয়তো টার্গেট যেটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণরূপে কমপ্লিট হতে পারেনি, বাট নো ওয়ারি, নতুন দিনের সঙ্গে নতুন উদ্যমে শুরু করা উচিত। কারণ কালকে পারিনি সেটা ভেবে আজকের দিনটা মাটি করা উচিত না। আজ একটা নতুন সুযোগ এসেছে, আজকের দিনটাকে কাজে লাগাও, কালকের কথা ভুলে যাও, আজকের দিনটাকে কাজে লাগাও এবং চেষ্টা করো কাল থেকে একটু বেটার করার জন্য। বিকজ ইউ হ্যাভ টু নো দ্যাট দ্য কম্পিটিশন শুধু তোমার সঙ্গে হওয়া উচিত, অন্য কারোর সঙ্গে নয়। কারণ অন্য কেউ একটা দিকে ভালো হতে পারে, তুমি হয়তো সেটাতে ভালো নাও, বাট কে বলতে পারে আরো 5টা দিকে তুমি তার থেকে অনেক ভালো, তাই অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। কালকে তুমি কি করতে পেরেছো বা কি পারোনি সেটা মাথায় রেখে আজকের দিনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো, যাতে করে যে তোমার অতীতে দাঁড়িয়ে থাকা আমিকে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি কাজ করেছি এই বিষয়টার উপর, এবং সেটাকে নিয়ে যেটা আগে পারতাম না সেই জিনিসটা আমি আজকে পারি। এটুকুই তোমার প্রচেষ্টা থাকা উচিত, বিকজ ইউ আর দ্য অনলি ওয়ান কম্পিটিটর ফর ইউরসেলফ। ওকে, আর কোনো কম্পিটিশন তোমার নেই, তুমি শুধু তোমার কম্পিটিটর, এটাই ভেবে চলো। তো আজকে আমি টু ডু লিস্ট যেটা করেছি আমি দুটো সেশনে ভাগ করি, কারণ আমি যেখানে আছি এখানে প্রচন্ড গরম, বৃষ্টির কোনো দেখা নেই। তো মোট কথা, আর আমি টপ ফ্লোরে থাকি, তো টোটাল মিলিয়ে গরমের জন্য পড়াশোনা দুপুরবেলাটা একদমই হওয়া উচিত না। অ্যান্ড আমার কাছে শুধু এই ফ্যানটাই আছে, তো প্রচন্ড গরম হয় দুপুরবেলা। তো যার জন্য সকাল সন্ধ্যে পড়াশোনাটাই করি বলতে পারো। তো মর্নিং সেশন আর ইভিনিং সেশন দুটো সেশনে ডিভাইড করি, কিন্তু হ্যাঁ যে 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটুকু টাইম পড়াশোনার পেছনে তুমি দেবে সেটাকে ডেডিকেটেডলি দাও। মানে ওই যে 1টা ঘন্টা তোমার জীবনের মূল্যবান সময় তুমি এর পেছনে দিলে, পরে যেন এই জিনিসটা ওই যে বলে না সুদে আসলে তুমি উসুল করতে পারো, যে টাইমটা আমি ইনভেস্ট করেছি, সময় কিন্তু সব থেকে বড় ইনভেস্টমেন্ট, যে টাইমটা আমি ইনভেস্ট করেছি সেটার আউটকাম কিছু এসেছে। তো এই জন্য যেটুকু সময় পড়বে বিশেষ করে চেষ্টা করে যদি ফোনটাকে একটু দূরে রাখা যায়, কারণ আর কিছু না হলেও তুমি সাইলেন্ট করে রাখতে পারো যে 1টা ঘন্টা তুমি পড়ছো সেরকম। এবং অবভিয়াসলি প্রথম অসুবিধা হবে কন্টিনিউ বসতে, বাট গ্যাপ নাও। কেউ আছে 25 মিনিট পরে গ্যাপ নেয়, আমার এটাতে প্রবলেম আছে, অত বারবার উঠলে আমার মনোসংযোগ হয় না। আমি অন্য দুনিয়ার বাসিন্দা, আমার 25 মিনিট মনোসংযোগ করতেই লেগে যায় পুরোপুরি। তারপরে যদি বলো গ্যাপ নেওয়া তো অসম্ভব। কিন্তু হ্যাঁ, তুমি 1 ঘন্টা পরে গ্যাপ নিতে পারো। 1 ঘন্টা যদি মানে যারা পোমোডোরো টেকনিক ইউজ করে তারা 1 ঘন্টা পরে গ্যাপ নেয় না, হয়তো 25 মিনিট পরে 5 মিনিটের একটা গ্যাপ নেয়, অথবা 50 মিনিট পর 10 মিনিটের পরে একটা গ্যাপ নেয়। তো এটাই বোধহয় সব থেকে ভালো হবে। 1টা ঘন্টা মোটামুটি মনোযোগ দিয়ে বসো, 50 মিনিট করে 1 ঘন্টা মানে, তারপর 10 মিনিট ঘুরে আসো, একটু জল ঢাল কিছু খাও। তারপরে এখন আমি প্রথমে পোমোডোরো টেকনিক দিয়ে শুরু করেছিলাম 25 মিনিট দিয়ে, কিন্তু এখন এরকম হয়েছে যে স্লটটা করছি, মানে ধরো আমি একটা টপিক স্টার্ট করলাম, সেই টপিকটা কমপ্লিট করতে 2 ঘন্টা টাইম লাগবে বা 3 ঘন্টা টাইম লাগবে। সেটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি গ্যাপ নিই, এবং সেই গ্যাপটা অবভিয়াসলি একটু বেশি সময়ের জন্য হয়। যেমন ধরো এখনো শুধু তোমাদের টু ডু লিস্ট বলছি, এখনো স্টার্ট করিনি। তো স্টার্ট করার পরে যেটা আমাদের ফার্স্ট স্লট থাকবে আজকে, সেটাকে কমপ্লিট করে তারপর আমি ব্রেকফাস্ট করতে যাবো। তো একটা বেশ গ্যাপ আমি পাবো, ওই সময়টা অন্তত আধা ঘন্টা সময় আমার লাগবে। তো তারপরে এসে আমি আবার সেকেন্ড স্লট শুরু করবো, বুঝা গেল? অ্যান্ড আই এম সরি ফর দ্য আউটসাইড নয়েজ, একদম রাস্তার পাশে ঘর, তো যার কারণে নিচে থেকে আওয়াজ আসছে, তো জাস্ট ইগনোর ইট। তো চলো আগে টু ডু লিস্ট বলে অনেক ফালতু বকবক করেছি। তো আজ মর্নিং সেশনের জন্য যেহেতু আমি আগে থেকে প্রিপারেশন কন্টিনিউ চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করা নিয়ে তোমাদের একটু অড লাগতে পারে যে মাঝখান থেকে বলছি, বাট নো ওয়ারি, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কন্টিনিউ চলতে লাগবে। তো আজ মিশন ইউপিএসসি 2026 ডে 1 মর্নিং সেশনে আমি দুটো জিনিস করি, কারণ আমার মনে হয়েছে যে আমি মর্নিং পার্সন, যারা লেট নাইট স্টাডি করে, আমি অত বেশি রাত্রেবেলা
মানে ফোকাস অতটা ভালো হয় না। আমি সকালবেলার দিকটা যত পরিশ্রম করতে পারি, রাতে সন্ধ্যে হতে হতে সারাদিনের কাজকর্ম গরমে ক্লান্ত হয়ে আমি মানে ওই সময়টা গাছাড়া ভাবে কাজ করা হয় সত্যি কথা বলতে। তো যে দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি মর্নিং সেশনে রাখি। তো মর্নিং সেশনে এক থাকবে স্ট্যাটিক, আর দ্বিতীয় হলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো স্ট্যাটিকের জন্য আমি এখন মডার্ন ইন্ডিয়া করছি। তো স্পেকট্রাম করছিলাম। স্পেকট্রামে আমার কাছে 2018 এর এডিশন আছে, তো ওটাতে কাল আমি চ্যাপ্টার 23 কমপ্লিট করেছিলাম। তো আজ আমি পড়বো চ্যাপ্টার 24। এবং তোমার কাছে যদি নিউ এডিশন থাকে তো অবভিয়াসলি তোমার চ্যাপ্টারের নাম্বারিং এ মানে আগে পিছে হতে পারে। নাম্বারিং আমার 23, তো তোমার হয়তো 31 এরকম আগে পিছে হতেই পারে। এই জন্য আমি নাম বলে দিচ্ছি। চ্যাপ্টার নাম হলো পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারি। তুমি নাম শুনে বুঝতে পারছো আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আমরা রিভিশন করবো, একটা একটা করে টপিক রিভিশন করবো। এটা তো স্টাডি ব্লগ হচ্ছে, এটা তুমি দেখো, এটা তোমাকে উদ্বুদ্ধ করবে পড়াশোনাটা করতে, এবং টপিকগুলো একটা একটা করে অবভিয়াসলি তোমার সঙ্গে ডিসকাস করবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো আজকে আমার প্রথম স্লটে যেটা আমি করবো স্ট্যাটিকের জন্য সেটা হলো পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও। এরপরে সেকেন্ড স্লটে আমি করবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমার কিছু ব্যাকলগ আছে, গত সপ্তাহটা ভালো করে সেভাবে পড়াশোনা হয়নি। তো সেই জন্য আমি পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাকে বানাতে এই মাস থেকে শুরু করো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এই জুন 2025, কারণ অনেক পেছনে চলে গেলে না সেটা কমপ্লিট করতে করতে তুমি এখন অনেকটা পিছিয়ে যাবে। এই মাস থেকেই করো, এই জুন থেকে শুরু করে সামনের বছর জুন পর্যন্ত। এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ইজ এনাফ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় রিপিট হয়, মানে যে ঘটনাটা আগে ঘটে গেছে বলে সেটার সঙ্গে রিলেটেড আর কিছু ঘটবে না এমন তো হতে পারে না, মানে কন্টিনিউ কিছুদিন চলে, এবং কখনো কখনো তো বছরান্তে ফিরে আসে। যেমন ধরো এখন আবার কত বছর পরে আবার করোনার কিছু কেস দেখা যাচ্ছে। তো সেই জন্য বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিপিট করে, তো ডোন্ট ওয়ারি, তুমি যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে কন্টিনিউ করো তাহলে এক বছরের মধ্যে তোমার অনেক পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আমি তো আছি, আমি অবশ্যই একটু হলে হেল্প করার চেষ্টা করবো। আমি ইনসাইট আইএস এর কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি। তো কাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স মেইনস রিলেটেড টপিক করেছিলাম 5th জুনের, তো আজ আমি 6th জুনের করবো। সেখানে 3টে কারেন্ট অ্যাফেয়ার্স মেইনস রিলেটেড আছে, সেটা করবো, এবং তার সাথে আজকে 18th জুনের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেটাকে রিড করবো, যাতে করে পরে যখন আমরা নোটস বানাবো তো সেটা আমাদের জন্য অনেকটা সুবিধার হয়। ঠিক আছে, এটা হয়ে গেল মর্নিং স্লট। তার মানে মেন যে দুটো কাজ সেটা আমার কমপ্লিট হয়ে গেল, স্ট্যাটিক পোর্শন আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। সকালে ঝামেলা এখানেই শেষ, এই করতে করতে দেখবে লাঞ্চ করার টাইম হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইভিনিং সেশনে, মানে দুপুরে লাঞ্চের পরে যখন ইভিনিং সেশন স্টার্ট করবে তখন দুটো জিনিস করবে। একটা হলো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার অপশনাল পেপার হলো অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, তো তার জন্য ইভিনিং সেশনে এটা তোমাদের অনেকের সাথে মেল হবে না, তোমরা সবাই নিজেদের আলাদা আলাদা পছন্দ মতো সাবজেক্ট নিতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি নিয়েছি অ্যানথ্রোপোলজি। তো অ্যানথ্রোপোলজির জন্য আমার এটাও সম্পূর্ণ ইংলিশে, তো সেখান থেকে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি স্টার্ট করেছি। ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিতে সাম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার্স টু ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি, এটা এই টপিকটা যে কমপ্লিট করবো, এবং সেখানে অনেক কন্ট্রিবিউটার্স আছে, সেটা কমপ্লিট করতেই অনেকটা টাইম চলে যাবে, আর কিছু হয়ে উঠবে না। আর যেহেতু উত্তরপ্রদেশ স্টেট পিসিএস এর পরীক্ষাটাও দিচ্ছি, তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য একটু তোমাদের সাথে আমার ডিফার করবে। যারা ডব্লিউবিসিএস দিচ্ছে তাদের যেমন এক্সট্রা এফোর্ট দিতে হয় ইউপিএসসির সাথে সাথে, ঠিক সেরকম আমারও উত্তরপ্রদেশ স্টেট পিসিএস এর জন্য আমি যেহেতু এখানে পোস্টেড রয়েছে এখন, তো সেই জন্য তার ভাবছি এখানকার পরীক্ষাটা দেবো, কারণ হিন্দি লিখতে পড়তে বলতে সবই পারি। তো সেই জন্য ওর সিসাইটের পেপারটা আমি এখন করছিলাম, তো সেটার একটা টপিক আছে, সেটা আমি করবো, কিন্তু তোমাদের জন্য এটা তোমরা অবশ্যই স্কিপ করবে, কারণ এটা তোমার পরীক্ষার জন্য নয়। তো সেটা আমি আর বলছি না। তো আজকের জন্য সেকেন্ড সেশনে মানে ইভিনিং সেশনে অ্যানথ্রোপোলজি থাকবে, আমার অপশনাল পেপার, এবং ওর সাথে রিভিশন করবো। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেহেতু পরীক্ষা দিয়েছি তো মোটামুটি স্ট্যাটিক কোশ্চেনের নোটস গুলো বানানোই আছে। তো এখন মডার্ন ইন্ডিয়ার সাথে সাথে আমি রিভিশনের জন্য ইন্ডিয়ান পলিটিকেও নিয়েছি। আমি ইন্ডিয়ান পলিটির জন্য মূলত এনসিআরটি এবং তার সাথে সাথে এম লক্ষ্মীকান্তের লেখা ইন্ডিয়ান পলিটি বইটাকে ফলো করেছি, এবং আমি সেটা সম্পর্কে কথা বলবো প্রত্যেকটা টপিক নিয়ে, এবং আমি তোমাকে কিছু প্রশ্ন প্রোভাইড করাতে পারি যার থেকে তুমি খুব সহজে ইন্ডিয়ান পলিটিকে কমপ্লিট করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এটা তোমাকে হেল্প করবে পরীক্ষায় রিকল করতে, ইভেন রিভিশনের ক্ষেত্রে, কুইক রিভিশনের জন্য, কারণ একটা বই পড়ে একবার তুমি নোটস বানানো সম্ভব না একবারে, প্রথম কথা। দ্বিতীয়বারে যদিও বা তুমি বানাতে পারলে তারপরে আরো সমস্যা আছে যে বারবার ওই বই থেকে অত বড় বই বারবার রিভাইজ করাটাও অসম্ভব। তো যদি কোশ্চেন আনসার ফরম্যাটে তুমি নোটস বানিয়ে নাও তো সেটা অনেকটা ক্রিস্প হয়ে যায়, তো অনেক সুবিধা হয়। আমার মধ্যে পাবলিকের ক্ষেত্রে তো সুবিধাই হয়, সবার পড়াশোনার স্টাইল সমান নয়। আই হোপ এটা তোমাকে হেল্প করবে। আমি কোশ্চেনগুলো প্রোভাইড করাবো, নো ওয়ারি, এবং চেষ্টা করবো ইংলিশে যদিও বা প্রোভাইড করে আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে ইন্ডিয়ান পলিটি থেকে 3টে টপিক রিভিশন করবো, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম অ্যান্ড সেন্ট্রাল স্টেট রিলেশনস। তো এই দুটো সেশনের মাধ্যমে আমাদের আজকের দিনের পড়াশোনাটা শেষ হবে। গীতা পড়াটা আমার অভ্যাস, তাই প্রতিদিনের মতো আজও দিন শুরু হলো গীতা পাঠের মধ্যে দিয়ে। নিত্যদিনের সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসে প্রথম কাজ হয় নিজেকে নিয়ে একটু বসা, মানে ধ্যান, আর তারপর গীতা পাঠ। এই সামান্য এক্সারসাইজ, ধ্যান, গীতা পাঠ, এর পেছনে মোটামুটি 1 ঘন্টা সময় যায়। তারপরে দিনের শুরু হয়, মানে যেটাকে পড়াশোনার জন্য যে শুরুটা বলে সেটা শুরু হয় তারপর থেকে। তো চলো আজকেও একই রকম ভাবে দিন শুরু করি আমাদের মর্নিং সেশনের প্রথম স্লট। সেশনের এই প্রথম স্লটে আমি পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও সম্পর্কে পড়েছি, কিন্তু চ্যাপ্টারটা এতটাই বড় যেটাকে এতটুকু কম সময়ের মধ্যে ব্রিফ করাটা খুব মুশকিল। তবুও চলো চেষ্টা করি একটা ব্রিফ তোমাদেরকে দেওয়ার জন্য। সামান্য কিছু বুঝতে পারবে, এর থেকে বিশেষ ডিটেলস হবে না। তারপরেও আসলে এই চ্যাপ্টারটার পুরো বিষয়টা হলো ব্রিটিশ শাসনের শেষ 2 বছর সম্পর্কে। এই সময় শুধুমাত্র যে ব্রিটিশদের শাসন করার অ্যাটিটিউড, মানে গভর্নমেন্টের যে অ্যাটিটিউড সেটা চেঞ্জ হয়েছিল তাই নয়, আমাদের ভারতেও তৎকালীন ভারতবর্ষ অনেক ঘটনা ঘটে, মানে এই 2টো বছরকে ভীষণ ঘটনাবহুল বলতে পারো, যে ঘটনাগুলো আলটিমেট ইন্ডিপেন্ডেন্সটাকে ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, তো এই সময়টায় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সময়টা, এই লাস্ট 2 ইয়ার্স
ভারতে ব্রিটিশদের এই শেষ ২ বছর, এই সময় তাদের পুরো রণনীতিই বদলে যায়। কারণ এর পেছনে সবথেকে বেশি কারণ ছিল যে ওই সময় যুদ্ধের পরে ব্রিটেন আর সুপার পাওয়ারে ছিল না। মানে গ্লোবালি সুপার পাওয়ার হিসেবে ছিল না। বরং নতুনভাবে আমেরিকা এবং রাশিয়া উঠে এসেছিল সুপার পাওয়ারের ক্ষেত্রে, যারা প্রেশারাইজড করছিল কলোনাইজেশনকে তুলে নেওয়ার জন্য এবং ব্রিটিশ যে কলোনি আছে সেগুলোকে ফুললি ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য, এবং তার মধ্যে ভারতও পড়ে। তো সেই জন্য একটা বাইরের থেকেও আন্তর্জাতিক স্তরেও ব্রিটিশ সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। একই সাথে সাথে দেশের মধ্যেও ঘটছিল নানান রকম ঘটনা। এই সময় দুবার কংগ্রেস লিডারদের মধ্যে ইলেকশন ক্রিয়েট করা হয়েছিল, এবং সেটা ভীষণভাবে প্রভাব বিস্তার করে সারা দেশ জুড়ে। সবাই একটা আশার আলো দেখতে চেষ্টা করেছিল, এবং বড় বড় ৩টে আপসার্জ হয়েছিল। আপসার্জ মানে কি বলবো, বিদ্রোহ হয়েছিল। বড় বড় ৩টে বিদ্রোহ হয়েছিল। যেমন দুটো তো কলকাতাতেই হয়। ১৯৪৫-এর ২১শে নভেম্বর হয় প্রথম বিদ্রোহ। সেটা কলকাতাতে হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ট্রায়ালসকে নিয়ে। দ্বিতীয়টা হয় ১৯৪৬-এর ১১ই ফেব্রুয়ারি, এটাও কলকাতাতে হয়েছিল, এবং এটার সঙ্গে রিলেটেড রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অফিসাররা, যাদেরকে ৭ বছরের সেন্টেন্স দেওয়া হয়েছিল, মানে ৭ বছরের কারাবাস ঘোষণা করা হয়েছিল যাদের জন্য। এবং থার্ডলি ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বোম্বেতে একটা বিদ্রোহ হয়, যেটার মূল কারণ ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভিল রেটিং সম্পর্কে। তো এই পুরো বিষয়টা, এই যে বড় বড় ৩টে বিদ্রোহ হয়েছিল, এটাকে কিন্তু কংগ্রেস কোনোভাবেই সাপোর্ট করেনি। তার কারণ হলো, তারা বলেছিল এর কারণ হিসেবে ওরা দেখেছিল যে টাইমিং এবং ট্যাকটিক্সের ভুল রয়েছে। ওরা এটাকে সাপোর্ট না করলেও ব্রিটিশ সরকারের ভিত কিন্তু ততদিনে নড়ে গেছে। তো ওরা যেকোনো প্রকারে চাইছিল যে ভালোভাবে ভালো ব্যবহার করে করে যেন তেন প্রকারে না এখান থেকে কেটে পড়ার। দেখো এই বইটা তুমি যদি সামারি, একদম চ্যাপ্টার লাস্টে সামারি দেওয়া আছে, সেটাকে যদি ফলো করো তাহলে দেখবে লেখা আছে মেইন এইম অফ গভর্নমেন্ট পলিসি নাও, মানে ওই সময় গভর্নমেন্টের পলিসির মূল উদ্দেশ্য কি ছিল। লিখেছে গ্রেসফুল উইথড্রল আফটার সেটেলমেন্ট অন মডালিটিস অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড পোস্ট ইম্পেরিয়াল ইন্দো ব্রিটিশ রিলেশনস। মানে ওরা চেয়েছিল যে যা ক্ষতি করার তোমাদের করেই দিয়েছে, এবং তারপরে কোনোভাবে সসম্মানে আমাদের শাসন ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়ে যেন তেন প্রকারে কেটে পড়তে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ওভারঅল ঘটনা, এবং ফাইনালি এরপরে অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় স্বাধীনতা প্রাপ্ত করার জন্য। এই হলো মোটামুটি পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও। বইটা না পড়লে নিজের থেকে তোমাকে ঠিক ভালো করে বোঝানোটা মুশকিল। তবে হ্যাঁ, অবশ্যই আমরা যখন টপিক নিয়ে কথা বলবো তখন এই বিষয়েও কথা হবে। এই সেকেন্ড স্লটে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি ইনসাইট আইএসের ম্যাগাজিন ফলো করি, যেখানে মেইনসের জন্য আলাদা করে টপিকস দেওয়া থাকে এবং প্রিলিমসের জন্য আলাদা ফ্যাক্টস ম্যাপিং আলাদা সেকশনে। তো যার কারণে খুঁজতে হয় না কোনো কিছু, একদম সিস্টেমেটিক ওয়েতে রাখা থাকে। তো আমার ভীষণ সুবিধা হয়। অন্য কোনো ম্যাগাজিনের থেকে ইনসাইট আইএস আমার জন্য শ্যুট করে ভালো। তো তুমি তোমার নিজের পছন্দ মতো এটাকে অবশ্যই চুজ করতে পারো, অথবা নিউজ পেপারও পড়তে পারো। আমি এখানে আমার যেহেতু কিছু ব্যাকলগ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, তাই মেইনস রিলেটেড ৩টে টপিক নিয়েছিলাম কমপ্লিট করার জন্য। বাট অনেকটা বড় হওয়ার কারণে আমি মোটে ২টো টপিকই কমপ্লিট করতে পেরেছি ফাইনালি, এবং এই ২টো টপিক করেছি যে সেটা সম্পূর্ণ ডিটেলসে করেছি, তার সিগনিফিক্যান্স, নিড, ফিচার্স এবং ওয়ে ফরওয়ার্ডও। কারণ অ্যাজ আ বিউরোক্রেট তোমাকে প্রবলেমের দিকে তাকিয়ে থাকলে হবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন। তো দ্যাটস ওয়াই ওয়ে ফরওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। এতক্ষণে ফাইনালি কমপ্লিট হলো, কিন্তু তারপরেও কারেন্ট অ্যাফেয়ার্সের যতগুলো টপিক ভেবেছিলাম কমপ্লিট করবো সেটা করতে পারলাম না, কারণ মেন্স রিলেটেড হওয়ার জন্য এই টপিকগুলো একটু লং লং। আর সবথেকে বড় কথা, যখন মেন্স আনসার রাইটিং করতে হবে, তো আমার টপিক্সের রিলেটেড তার বৈশিষ্ট্য, ফিচার্স, সিগনিফিকেন্স, তারপরে ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, ইভেন যদি কোথাও কোনো কনক্লুশন পেয়ে যাই তো আমি সেটা লিখে রাখি। এতে করে আমার একটু হেল্প হয় মেন্স আনসার রাইটিং এর সময় এই কনক্লুশন বা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ওই লাইনগুলো ইউজ করতে পারবো। তো সেই জন্য একটু বড় হয়ে যাচ্ছে টপিকগুলো, যার কারণে এটা নিয়ে আমার পরে ভাবতেই হবে না, এখান থেকে আমি সমস্ত কিছু পেয়ে যাবো। এবার পরিশ্রম যখন করছি একবারই করি, জানি একটু সময় বেশি লাগবে, বাট পরে আমার এটা অনেকটা হেল্প হবে। তো যাই হোক, একটা টপিক বাদ চলে গেল, কমপ্লিট করতে পারলাম না টাইমের মধ্যে। এখন বাজে 1টা, আমার পেয়েছে খিদে, রান্না করতে হবে তারপরে খাওয়া। তো যার কারণে কি আর করা যাবে, আপাতত মর্নিং সেশনকে এখানে স্টপ করছি। খাবার দাবারের পরে, লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়ে যখন ইভিনিং সেশনটা শুরু করবো, ইভিনিং সেশনে যে টপিকগুলো রয়েছে ডিভিশনের জন্য আর অ্যানথ্রোপোলজির যে টপিকটা নিয়েছি, এই সব কিছু কমপ্লিট করার পরে যদি সময় থাকে, আমার শরীর সাপোর্ট করে, কারণ সন্ধ্যেবেলায় আমার একদম করতে ইচ্ছা করে না। দিনের বেলায় আমি যতটা সকাল থেকে শুরু করে পরিশ্রম করতে পারি, রাতের দিকে অত ভালো হয় না, কি জানি কেন আমি এরকম। যাই হোক, এবার যদি সম্ভব হয় করতে পারি তাহলে কমপ্লিট করবো, আদারওয়াইজ কালকের জন্য ওয়েট করতে হবে, কালকে আবার সকালবেলা যেমন হয় সেরকম হবে। কিন্তু হ্যাঁ, ইভিনিং সেশনের জিনিসগুলো আগে কমপ্লিট করে তারপরে চেষ্টা করবো, কারণ প্রপার রিভিশন না হলে, খালি পড়ে গেলাম আলটিমেটলি রিভিশন হলো না, তাহলে কোনো লাভ নেই। তো রিভাইজ তো করতেই হবে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চের পরে, ঠিক আছে? আপাতত সব বন্ধ করলাম, কিছু একটু রান্না বান্না করতে তো হবে, খাওয়া লাগবে তখন। হ্যালো চ্যাম্পিয়ন্স,
ইভিনিং সেশন শুরু করেছি এবং ইভিনিং সেশনের এটা প্রথম স্লট, যেখানে আমি অ্যানথ্রোপোলজি যে টপিকটা নিয়েছিলাম সেটা পড়ছি। আমি লেখকের লেখা অন্য কোনো বই আগে কখনো পড়িনি। নাদিম হাসনাইন স্যারের লেখা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির উপরে। খুব টাফ ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু যেহেতু সাবজেক্টটা একেবারে আনকরা নতুন আমার জন্য, তো যার কারণে ইটস ভেরি ইন্টারেস্টিং সত্যি বলতে। কিন্তু একটু ট্রিকি আছে, কারণ বিশেষ করে কিছু কিছু টার্মস সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট আই নো আই উইল ডু ইট। তো চলো প্রথম স্লট কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে মিট করছি। আশা করি আজকে অ্যাটলিস্ট পুরো টু ডু লিস্টটা কমপ্লিট করতে পারবো, এখনো পর্যন্ত তো মনে হচ্ছে, দেখা যাক। জানো, এমন জায়গায় এসে বসেছি যেখানে না বৃষ্টি না কিছু, প্রচন্ড গরম, ঘরে আর বসতে না পেরে লাস্ট স্লটটা বাইরে যেয়ে বসে পড়লাম। কিন্তু ওখানে লাইটটা হয়তো ক্যামেরা অত ভালো বোঝা যায়নি, কিন্তু লাইট অত ক্লিয়ার নয়, চোখের উপর ভীষণ প্রেশার পড়ে। আর এখানে ঘরগুলো বেশ মানে দীর্ঘ, অনেক উঁচু উঁচু, যার কারণে ওই উপরে লাইট যেটা লাগানো সেটা নিচে অব্দি ক্লিয়ারলি অত ভালো বোঝা যায় না। ওখানে বসে পড়া খুব ডিফিকাল্ট, কিন্তু ঘরে গরমে বসে যাচ্ছে না, কি করবো। বাইরে একটু হাওয়া আসছিল তো ওখানে যে বসেছিলাম, and হাওয়ায় বসে যাই হোক, আমি এখন ভীষণ ঘুম পাচ্ছি আমার, আমি আর বুঝতে পারছি না। তো মোটামুটি আজকের টু ডু লিস্ট কমপ্লিট হয়েছে, কিন্তু যদি আরেকটু সময় দেওয়া যেত তাহলে ওই দুপুরবেলার একটা টপিক থেকে গেছিল মর্নিং সেশনে, যেটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম ওখান থেকে, তো ওটা ভেবেছিলাম কমপ্লিট করবো, বাট আমার দ্বারা আর হচ্ছে না এখন। আজকের মতো এখানে এন্ড করো, আমি আর পারছি না, প্রচন্ড গরমে ভীষণ কষ্ট হচ্ছে, ফ্যানেও মানাচ্ছে না সেরকম। যাই হোক, তো আজকের মতো এইটুকুই। যদি তোমার মনে হয় এটা হেল্পফুল তাহলে ডেফিনেটলি তুমি এটা দেখতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। আর যদি মনে হয় যে কারো সত্যি প্রয়োজন, তো তার সঙ্গে এটা শেয়ার করতে পারো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী স্টাডি ব্লগের সঙ্গে। আর আর কি বলবো, আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। যে পরিশ্রম করে কোথাও না কোথাও একটা গিয়ে তো কখনো না কখনো পৌঁছবে। আমার মা বলেন ফাইটার্স কখনো হেরে যায় না, কারণ সে শেখে। হতে পারে যে লোকের চোখে সে সাকসেসফুল নয়, বাট এই প্রিপারেশনের মধ্যে দিয়ে তুমি নিজেকে এতটা ডিসিপ্লিন ওয়েতে মানে নিজের ভেতরের সত্তাটাকে বের করে আনতে পারবে যে তোমার জীবন দর্শনই বদলে যায়। মানে হলো তোমার ভেতর থেকে তোমার বেস্ট ভার্সনটাকেই তুমি বের করে নিয়ে আসতে পারবে, কারণ এই প্রিপারেশন তোমাকে এতটা শৃঙ্খলা শিখিয়ে দেবে এবং এত বিশাল বড় জ্ঞানের ভান্ডার দেবে। সো শেখার জন্য শেখো। চাকরির কথা বলতে পারি না কি হবে, বাট তুমি জ্ঞানী হয়ে যাবে এটা বলতে পারি, তোমার মূল্যবোধ অনেক বৃদ্ধি পাবে। উইশ ইউ আ ভেরি গুড অ্যান্ড সাকসেসফুল লাইফ। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ।